এইখানে এইখানে খুঁড়তে শুরু করো। থামো থামো, এ তো একেবারে পচে গলে কঙ্কাল হয়ে গেছে, কিছুই তো নেই প্রায়। এই শোনো, তোমরা আশেপাশে খুঁড়তে থাকো। আবার साहब यहाँ पर एक हड्डी मिला। এই সাবধানে সাবধানে ব্যাগে ভরো। এই নাও এই নাও। আরে এটা কি? ছুরি মনে হচ্ছে। তোলো তো তোলো তো, ওটা মার্ডার ওয়েপন নাকি? ভরো ভরো ভরো, ব্যাগে ভরো। প্রথমেই বলে রাখি, এই মামলায় রহস্য উদ্ঘাটনের তেমন কোনো রুদ্ধশ্বাস রোমাঞ্চ নেই, বরং অন্যান্য খুনের মামলার তুলনায় এর সমাধান ছিল অনেক বেশি সহজসাধ্যই। সরি, একটু ভুল বললাম। কে বলেছে রহস্য নেই? কে বলল রোমাঞ্চ নেই? আজকে যে মামলার কথা আপনাদেরকে শোনাবো, প্রাক ডিএনএ বা প্রাক ইন্টারনেট যুগে সেই মামলা শুধু কলকাতা পুলিশ কেন, সমস্ত ভারতবর্ষের যে কোনো পুলিশি তদন্তের ক্ষেত্রে ছিল একটা ল্যান্ডমার্ক, একটা মাইলস্টোন। কারণ দেখতে থাকুন, তারাতলার সেই ঝিলে ঠিক কি পাওয়া গেছিল সেদিন? একটা কঙ্কাল, পরনে একটা ধুতি, একটা ছেঁড়া শার্ট, চোয়ালের নিচের অংশ আর বুকের বাঁ দিকের কিছু হাড় নেই। অবশ্য চোয়ালের হাড় কিছুক্ষণ তল্লাশির পরে পাওয়া গেল। নেই ডান পায়ের মালাই চাকি বা প্যাটেলা এবং হাইয়য়েড বোন। গলা থেকে চিবুক পর্যন্ত বিস্তৃত অনেকটা ইউ আকৃতির একটা হাড়, যা জিভের নড়াচড়া এবং খাবার গেলায় সাহায্য করে, ওই যাকে পরিভাষায় বলা হয় হাইয়য়েড বোন। ঝিলের কাদায় ডিকম্পোজিশন ঘটেছে খুব দ্রুত, সঙ্গে মিশেছে শেয়াল শকুনের তৎপরতা। তবুও লাশ শনাক্ত করার বেশ কয়েকটা উপায় পাওয়া গেল, যেমন শার্টের পকেটে সাদা বর্ডার সমেত একটা লাল পতাকা। তখনকার কলকাতা বন্দরের সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের উর্দিতে থাকতো এই চিহ্ন, এই লাল পতাকা। তারপর কঙ্কালের গলায় পইতে, যা তখনও অক্ষত, আর একটা ছোট্ট চুনের কৌটো, যার উপর খোদাই করে লেখা ওম জয় হিন্দ। সব মিলিয়ে সন্দেহ থাকে না যে এই মৃত ব্যক্তি হলেন পঞ্চম শুক্লা, যিনি আজ 11 দিন নিখোঁজ। কে এই পঞ্চম শুক্লা? আমার ভগ্নিপতি স্যার, পঞ্চম শুক্লা। কাল সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? স্যার, পোর্টে সিকিউরিটি গার্ডের কাজ করে পঞ্চম, আমিও করি। সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে কোয়ার্টার ফিরে আসে, কিন্তু কালকে আসেনি স্যার। অনেক খুঁজলাম, আজও সারাদিন কোনো খবর নেই। তাই এলাম স্যার থানায়। বয়স, চেহারা? বয়স হবে স্যার 35 মতো। হালকা দাড়ি আছে, গোফ, ধুতি শার্ট পরেছিল। ঠিক আছে, আমরা ওয়্যারলেস মেসেজ পাঠিয়ে দিচ্ছি সব থানায়। আপনি এক কাজ করুন, আপনার ভগ্নিপতির সঙ্গে যারা কাজ করতেন, বন্ধুবান্ধব যারা ছিলেন, তাদের একটা লিস্ট বানিয়ে দিন, কতজনকে চেনেন আর কি, তারপর দেখছি। হ্যাঁ স্যার, পঞ্চম আমার বন্ধু, তবে ওর সঙ্গে বেশ কিছুদিন দেখা হয়নি। আসলে আমরা পোর্টের আলাদা আলাদা জায়গায় কাজ করি তো। শেষবার কবে দেখা হয়েছিল? তা স্যার 10-12 দিন হবে। বলছিল বাবা মা দুজনের শরীর খারাপ, টাকার দরকার, ব্যবসার কথা ভাবছিল স্যার। পোর্টের সিকিউরিটির কাজ ছেড়ে হঠাৎ ব্যবসা? হ্যাঁ স্যার, বলছিল তাই। আপনারা একটা কাজ করতে পারেন, রামলোচনকে জিজ্ঞাসা করতে পারেন। রামলোচন? কে রামলোচন? পুরো নাম স্যার রামলোচন আহির, পয়সাওয়ালা লোক, তারাতলায় থাকে। ওর সঙ্গেই বোধহয় ব্যবসার কথা ভাবছিল পঞ্চম। রামলোচন আহির ঠিকানা পেতে অসুবিধা হলো না, তবে প্রতিবেশীরা জানালেন 11ই মার্চ ভোরবেলার পর থেকে আর কেউ তাকে এই দিকে আসতে দেখেননি। তারাতলায় একতলার ফ্ল্যাটের উপর শুরু হলো সাদা পোশাকের পুলিশের 24 ঘন্টার নজরদারি। বেশ কিছুদিনের নিষ্ফলা প্রহরার পর 21শে মার্চ ভোরবেলা চাদর মুড়ি দিয়ে
নিজের বাড়িতে ঢোকার সময় আটক হলেন রামলোচন। থানায় আনার ঘণ্টা দুয়েকের মধ্যেই বেরিয়ে পড়ল পঞ্চম শুক্লা হত্যার নেপথ্য কাহিনী। রাগের মাথায় করে ফেলেছি স্যার, মাথা ঠিক ছিল না। ওটা ধরা পড়ার পর সবাই বলে, কেন খুন করলি বল? আমরা অনেক পুরুষ ধরে কলকাতার বাসিন্দা স্যার। আমাদের ফ্যামিলি ব্যবসা আছে কাপড়ের, বড় ব্যবসা। ইদানিং বিদেশে কাপড় পাঠানোর কথা ভাবছিলাম আমি, সেই জন্য খিদিরপুর ডকে যাতায়াত শুরু করেছিলাম। সেখানেই পঞ্চমের সঙ্গে আলাপ, পরে বন্ধুত্ব। বাবা মায়ের চিকিৎসার অনেক খরচ বলে আমার কাছে 500 টাকা ধার নেয় পঞ্চম। এইদিকে আমি আরেকটা ব্যবসা ধরেছিলাম গাড়ির পার্টসের, কিন্তু সেটা তেমন চলছিল না, তাই টাকা ফেরত চেয়েছিলাম ওর কাছে। তো তাই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। নমস্কার, আমি প্রেক্ষা। ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রোমহর্ষক ক্রাইম সিরিজ ক্রাইম ক্রনিকলসের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। ভাবুন, ঘটনা 1960 সালের। আজ থেকে প্রায় 65 বছর আগের কথা বলছি। তখনকার দিনে কিন্তু 500 টাকা কম কিছু ছিল না। আজকের দিনের হিসাবে প্রায় 50,000 টাকা কিংবা হয়তো তারও বেশি মূল্যের। তো সেই টাকা নিয়ে তীব্র বচসা বাঁধল দুই বন্ধুর মধ্যে। টাকা ফেরত না পেয়ে রাগে অন্ধ রামলোচন ঠিক করলো আর বেঁচে থাকার অধিকার নেই পঞ্চমের। তৈরি করলো বন্ধুকে হত্যার ছক। তারপর ও টাকাটা ফেরত দেবে জেনেই এতগুলো টাকা একসাথে দিয়েছিলাম স্যার। কিন্তু প্রথম ফেরত দেবে বললেও পরের দিকে পঞ্চম কেমন বেপরোয়া হয়ে গেল। আমি জোর করলে বলতো, দেবো না টাকা, যা, কী প্রমাণ আছে টাকা নিয়েছি, যা পারিস করে নেই। রাগে মাথা ঠিক থাকতো না স্যার। আমার টাকা নিয়ে আমাকে চোখ রাখাতো পঞ্চম, তাই রাগে আমার মাথা খারাপ হয়ে গেছিল স্যার। তারপর কি করলি? মারলি কিভাবে? তারপর প্ল্যান করলাম পঞ্চমকে পৃথিবী থেকে সরিয়ে দেবার। 8 তারিখ দুপুরবেলা পঞ্চমের সঙ্গে যেচে কথা বললাম, ওর কাছে ক্ষমা চাইলাম। তোর সঙ্গে ঝগড়ার পর থেকে মনটা খারাপ হয়ে আছে, তুই কিছু মনে করিস না ভাই। সে তো আমারও মেজাজটা। আচ্ছা, আমি তো গোড়া থেকেই তোকে বলেছি টাকা দেব, বল। ছাড়, যা হওয়ার হয়েছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান কি? দেখ, গাড়ির পার্টসের ব্যবসা জমছে না তেমন, তাই ভাবলাম কাপড়ের ব্যবসাটা তো জানি, সেটাই আরো ভালো করে করি। একজন রাজিও হয়েছে টাকা ঢালতে, পরশু আসবে বলেছে বাড়িতে, তুইও আয়। আমি কি করব গিয়ে? কেন, তুই চাকরির পর ফ্রি টাইম লেবার দিবি, হুট করে তো 500 টাকা জোগাড় করতে পারবি না, এইভাবেই শোধ দিবি আস্তে আস্তে। হ্যাঁ, এটা তো মন্দ বলিসনি। ঠিক আছে, যাব। যেমন কথা ছিল তেমনটাই ঘটল। 10ই মার্চ রাত্রে প্রায় ওই 8টা নাগাদ রামলোচনের বাড়ি পৌঁছে গেল পঞ্চম। লজ্জা করলো না এভাবে মিথ্যে বলে একজন মানুষকে বাড়ি থেকে ডেকে এনে খুন করতে? বিশ্বাস করুন স্যার, আমি এটা চাইনি, কিন্তু ওই যে পঞ্চম বললো না সেদিন, যা পারিস করে নে, টাকা ফেরত পাবি না, তখন থেকেই মাথায় কেমন খুন চেপে গেছিল। দুজন মিলে খাওয়া দাওয়া গল্পগুজব হলো, কিন্তু কাপড়ের ব্যবসায়ী বিনিয়োগকারী সেই ব্যক্তির দেখা মিলল না। অধৈর্য হয়ে পড়লেন পঞ্চম। আর ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল রামলোচন। হাওয়া খেয়ে আসার নাম করে পঞ্চমকে রাত 11টা নাগাদ ঝিলের ধারে নিয়ে গেল রামলোচন। আর ঠিক তারপরেই, ভাই 11:30 বাজে, এবারে বাড়ি যাই। ঘাড়ের উপর আচমকা ছুরির আঘাতের জন্য একেবারেই প্রস্তুত ছিল না শক্ত সমর্থ চেহারার পঞ্চম। তার বিস্ময়ের ঘোর কাটার আগেই পরপর ছুরির আঘাত বুকে, পেটে, গলায়। অল্পক্ষণের মধ্যেই মৃত্যু এলো অনিবার্য। লাশটাকে ঝিলের কাদায় পুঁতে দিল রামলোচন, ছুরিটাও ফেলে দিল জলে। এর পরের ঘটনা আপনারা শুরুতেই দেখেছেন, আর একবার দেখে নিন। এইখানে খুঁড়তে শুরু করো। থামো থামো,
এ তো একেবারে পচে গলে কঙ্কাল হয়ে গেছে, কিছুই তো নেই প্রায়। এই শোনো, তোমরা আশেপাশে খুঁজতে থাকো আবার। साहब यहाँ पर एक हड्डी मिला। এই সাবধানে সাবধানে ব্যাগে ভরো। এই নাও এই নাও। আরে এটা কি? ছুরি মনে হচ্ছে। তোলো তো ওটা। মার্ডার ওয়েপন নাকি? ভরো ভরো ভরো, ব্যাগে ভরো। মামলার তদন্তকারী অফিসার ছিলেন গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর অনিল ব্যানার্জি। ভীষণ একজন কর্তব্যনিষ্ঠ মানুষ ছিলেন তিনি। নিয়মিত পড়াশোনার অভ্যেস ছিল অনিল বাবুর। দেশ বিদেশের অপরাধ তদন্তে কোথায় কি ঘটছে, কিভাবে ঘটছে, কেন ঘটছে, এ সমস্ত নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য অনিলবাবুর নখদর্পণে ছিল। নিয়মিত যেতেন ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করতে। কেসটা তো আপাত দৃষ্টিতে সলভড মনে হচ্ছে, আপনাদেরও মনে হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু সত্যিই কি তাই? আসল কাজটাই কিন্তু তখনও বাকি ছিল। উকিলবাবু, আপনি এত কাজ ফেলে এসেছেন, অনেক ধন্যবাদ। ফোনে তো মোটামুটি বলেছি কেসের ব্যাপারে, কিন্তু এই রামলোচনের ছাড়া পেয়ে যাওয়ার সম্ভাবনা কতটা বলতে পারেন? আমি বলবো প্রায় 100%। কারণ আপনাদের কাছে যাই বলে থাকুক, কোর্টে তো বয়ান বদলাবেই, আর 99% তাই করে। যে কঙ্কালটা আপনারা পেয়েছেন সেটা যে পঞ্চম শুক্লারই, সেটা মেডিকেল কোর্টে প্রমাণ করতে না পারলে তো মামলা দাঁড়াবেই না, বেকসুর খালাস। ডিফেন্স কখনো ছাড়ে এত বড় সুযোগ? যদিও কঙ্কাল উদ্ধার হয়েছে এভিডেন্স অ্যাক্ট সেকশন 27 অনুযায়ী রামলোচনের দেখিয়ে দেওয়ার জায়গা থেকেই, তবে আমিও সেরকমই সন্দেহ করছিলাম। চিন্তায় পড়ে গেলেন অফিসার অনিল ব্যানার্জি। আমরা সাধারণত সবাই মনে করি অপরাধী ধরা পড়ল, অ্যারেস্ট হয়ে গেল, ব্যাস কেস ডিটেক্টেড, কাজ শেষ। গোয়েন্দা গল্পে অন্তত আমরা এরকমটাই পড়ে থাকি সচরাচর। বাস্তবের গোয়েন্দাদের গল্প এর থেকে অনেকটাই আলাদা। বাস্তবের গোয়েন্দা গল্পে মূলত দুটো অধ্যায় থাকে। এক, অপরাধীকে চিহ্নিত করা আর তাকে অ্যারেস্ট করা, আর দুই, অপরাধীর অপরাধটাকে উপযুক্ত এভিডেন্সের বলে কোর্টে প্রমাণ করে তাকে কনভিকশনের রূপ দেওয়া। অপরাধীকে অ্যারেস্ট করার পর দোষী কে সেটা চিহ্নিত করার পর যদি তার দোষটাকে উপযুক্ত প্রমাণের সাহায্যে কোর্টে প্রমাণ করা নাই গেল, তাহলে আর কিসের সাফল্য? দিনের শেষে হাতে কি পড়ে থাকে? শুধুই পেন্সিল। তাহলে ব্যানার্জি, কেসের সমাধান হলো, কিন্তু আপনার সমস্যার সমাধান হলো না, তাই তো? চার্জশিট তো এখন বানাতে পারছেন না। আসলে আমাদের কাজের এটাই তো গোলমাল ব্যানার্জি। লোকে ভাবে অপরাধী তো ধরা পড়ে গেছে, তার মানে মামলা শেষ। কিন্তু মামলা যে সবে শুরু, তা তো আর বাইরের লোকের চোখে পড়ে না। হ্যাঁ স্যার, সে তো বটেই, কিন্তু এই ধরনের সমস্যার কথা আমি কোথাও একটা পড়েছি। এই মুহূর্তে মনে পড়ছে না। একটু বইপত্র ঘাঁটতে হবে স্যার, কদিন যদি সময় পাই। বইপত্র মানে? আমাদের কোনো মামলা? না স্যার, যদ্দূর মনে পড়ে বিদেশের। একটু সময় পেলেই আমি বের করে ফেলবো। একটা জলজান্ত লোককে প্ল্যান করে এভাবে কুপিয়ে মারলো, তারপরে ছাড়া পেয়ে যাবে, সে হবে না স্যার। কোথায় যেন পড়েছি বইটা, মনে হচ্ছে বিলেতের বই। বিলেত অর্থাৎ ব্রিটেন, মানে স্কটল্যান্ড, ইংল্যান্ড আর আয়ারল্যান্ড। আজকের দিন হলে হয়তো ইন্টারনেট ঘেঁটে অনিলবাবু যা খুঁজছিলেন তা খুব সহজেই পেয়ে যেতেন তিনি, কিন্তু সেই সময়ে তার একমাত্র ভরসা ছিল আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি, যেখানে অবসর সময়ের অনেকটাই কাটাতেন তিনি। কাজেই এবার দিশার সন্ধানে সেখানেই ছুটলেন ইন্সপেক্টর, এবং দিশা মিলল ঠিক, আর মিলল একটা নাম, বাক রাক্সটন। ইংল্যান্ডের কুখ্যাত জিগজ মার্ডার্সের মামলা যে নামের সঙ্গে জড়িত। আমরা জিগজ পাজল করি না, সেই জিগজ অর্থাৎ ধাঁধা। ঠিক এই নামটাই খুঁজছিলেন অনিলবাবু। কেন? কারণ ভারতে জন্মানো পারজি বংশোদ্ভূত চিকিৎসক রাক্সটন, যার আসল নাম বখতিয়ার রুস্তমজি রতনজি হাকিম, খুনের পর যাতে স্ত্রী এবং গৃহকর্মীর ওই বডি দুটো কোনোভাবেই শনাক্ত করা না যায়, তাই সমস্ত চিহ্ন মুছে দিয়ে দুটো দেহকেই টুকরো টুকরো করে কেটে ফেলেন রাক্সটন।
তারপর ফেলে দেন স্কটল্যান্ডের একটা ব্রিজের নিচে। পথচারীরা সেই দেহাংশ আবিষ্কার করে ফেলে, আর সেই খণ্ড খণ্ড দেহাংশ জিগজ পাজলের কায়দায় জোড়া দেন বিশেষজ্ঞ ডাক্তাররা। ওই টুকরো টুকরো খণ্ড জুড়ে মুখের অবয়ব ফেরাতে, একটা চেহারার অবয়ব ফেরাতে সেই প্রথম সারা বিশ্বে, মনে রাখবেন সারা দেশে নয়, সারা বিশ্বে সেই প্রথম ব্যবহৃত হয়েছিল ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশন পদ্ধতি। এটা কি? নামটা একটু খটোমটো, একটু বুঝিয়ে বলি। ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশন হলো এমন একটা ফরেন্সিক কৌশল যা দিয়ে একটা খুলির বৈশিষ্ট্যগুলোকে মৃত মানুষের মুখের আসল ছবির সঙ্গে তুলনা করা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে মুখের ছবির উপর খুলির ছবি বসিয়ে মাপা হয় দুটি একই ব্যক্তির ছবি কিনা। কিভাবে? একটু পরে আসছি। অভিনব এই পদ্ধতির সাহায্যে নির্দ্বিধায় প্রমাণ করা সম্ভব হয়েছিল ইজাবেলা রকস্টান এবং মেরি রজারসনের পরিচয়। ফাঁসি হয়েছিল ডক্টর রকস্টানের। ন্যাশনাল লাইব্রেরি থেকে এবার অনিলবাবু ছুটলেন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। উদ্দেশ্য এফএসএল এর প্রবাদ প্রতিম ডিরেক্টর ডক্টর নির্মল কুমার সেনের সঙ্গে দেখা করা। মনের মধ্যে তখন তোলপাড় হচ্ছে তার। রকস্টানের ক্ষেত্রে যদি ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশন সম্ভব হয়ে থাকে, তাহলে পঞ্চম শুক্লার বেলায় নয় কেন? বিদেশে যদি হয়, তাহলে এদেশে নয় কেন? ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশন আমাদের দেশে? এ তো বৈপ্লবিক কথা শোনাচ্ছেন ইন্সপেক্টর সাহেব। কেন নয় ডক্টর সেন? মেডিকেল এক্সামের পর তো আমরা জেনে গেছি যে কঙ্কালটা একজন পুরুষের। বয়স বছর 35, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। সবই মিলে যাচ্ছে পঞ্চম শুক্লা সম্পর্কে আমরা যা জানি তার সঙ্গে। তাহলে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? এছাড়া উপায় বা কি? বেশ, আমি আপ্রাণ চেষ্টা করব, কথা দিচ্ছি। যদি পারি তবে আপনি আমি দুজনে ইতিহাস করব ইন্সপেক্টর সাহেব। কথা রেখেছিলেন ডক্টর নির্মল কুমার সেন। অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি। তার সুবাদে ভারতে সেই প্রথমবার ব্যবহার করা গিয়েছিল কোনো তদন্তে ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশন পদ্ধতি। কিন্তু আজ থেকে প্রায় 65 বছর আগে তখনকার ভারতীয় পরিকাঠামোয় তদন্তে এই ধরনের পদ্ধতি ব্যবহার করে কোনো মানুষকে চিহ্নিত করা ছিল এক প্রকার অসাধ্য সাধন। খুব সংক্ষেপে একবার দেখবেন কিভাবে এই অসাধ্য সাধন করেছিলেন ডক্টর সেন এবং তার টিম। ভীষণ ইন্টারেস্টিং, একটু মন দিয়ে দেখবেন। ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশনের একেবারে গোড়ার কথা হলো একটা ইমেজের নির্দিষ্ট একটা জায়গার একটা পয়েন্টের সঙ্গে অন্য একটা ইমেজের একই জায়গার একই ধরনের পয়েন্টের নিখুঁতভাবে মিলে যাওয়া। মানবদেহের ক্ষেত্রে এই পয়েন্টগুলোকে বলা হয় নোডাল পয়েন্ট, যেগুলোর অবস্থান আমি, আপনি, আমরা প্রত্যেকটা মানুষ অনুযায়ী আলাদা আলাদা হয়। যদি কোনো কঙ্কালের দেহের ওই নোডাল পয়েন্টগুলোর সঙ্গে কোনো মৃত মানুষের দেহের একই জায়গার নোডাল পয়েন্টকে আমরা মেলাতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ওই কঙ্কালটা ওই মৃত মানুষেরই। কি তাই তো? প্রত্যেকের শরীরে এই নোডাল পয়েন্টগুলো আলাদা আলাদা হওয়ার দরুন একটা মানুষের কঙ্কালের নোডাল পয়েন্টগুলোর অবস্থান অন্য একটা মানুষের সেম পয়েন্টের অবস্থানের সাথে কোনোদিন মিলবে না। এবার পয়েন্টের সঙ্গে পয়েন্টকে মেলাতে হলে খুলির ছবি আর মৃতের ছবি দুটোকেই একই মাপের করে নেওয়াটা জরুরি। তাই পঞ্চম শুক্লার একটা পাসপোর্ট সাইজ ছবিকে নেগেটিভের সাহায্যে একটা কোয়ার্টার সাইজ ছবিতে পরিণত করা হয়েছিল। আমাদের প্রত্যেকেরই মুখ, নাক, কপাল, চিবুক, কান এই সমস্ত জায়গায় হাড়ের গঠন আলাদা আলাদা। কারো কপাল বড়, কারো বা মাথা একটু বেশি চওড়া। এবার উদাহরণ হিসেবে ধরুন, যদি একটা গালের একই জায়গার পয়েন্টের সঙ্গে অন্য গালের ওই সেম জায়গার পয়েন্টকে একটা সরল রেখায় যোগ করা যায় এবং কঙ্কাল এবং মৃতের ছবির দুইয়ের ক্ষেত্রেই যদি ওই সরল রেখার দৈর্ঘ্য একই হয়, অর্থাৎ যদি মৃতের ছবি এবং কঙ্কাল এই দুইয়ের ক্ষেত্রেই নোডাল পয়েন্টগুলো একেবারে খাপে খাপে মিলে যায়, অর্থাৎ নোডাল পয়েন্টগুলো যদি সুপার ইম্পোজ বা কোয়েনসাইড করে, তার মানে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে ওই কঙ্কাল এবং ওই মৃতের ছবি দুটোই একই ব্যক্তির, অর্থাৎ এটাকেই বলা হয় ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশন। পঞ্চমের ক্ষেত্রে তার কোয়ার্টার সাইজের ছবিটাকে রাখা হয় ক্যামেরার ঘষা কাঁচের নিচে। চিহ্নিত করা হয় শরীরের বিভিন্ন নোডাল পয়েন্ট। এরপর ছবির উপর বসানো হয় একটা স্ট্যান্ড।
খুলিটাকে ঘুরিয়ে ফিরিয়ে আনা হয় একই অ্যাক্সিস বরাবর। দেখা যায় ছবির নোডাল পয়েন্টের সঙ্গে একেবারে হুবহু মিলে যাচ্ছে খুলির নোডাল পয়েন্ট। খুলিটা যে পঞ্চমেরই তাতে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। মৃত্যুর 11 দিন পরে উদ্ধার হওয়া কঙ্কাল থেকে হলো বৈজ্ঞানিক উপায়ে দেহের শনাক্তকরণ, তাও আবার তৎকালীন ভারতের মতো তথাকথিত অনগ্রসর দেশে, তাও অনুন্নত পরিকাঠামোর সাহায্যে। ফলত ভারতের পুলিশ মহলে যে ঠিক কী পরিমাণ সাড়া পড়ে গিয়েছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই সময় কোনো কেসের ডিটেকশন ঠিক কতটা ভালো তার একটা মাপকাঠি ছিল। কি মাপকাঠি? ইন্ডিয়ান পুলিশ জার্নালে সেই ডিটেকশন এবং তদন্তের বিবরণের স্থান পাওয়া। ইন্ডিয়ান পুলিশ জার্নালে তখন ডাকসাইটে আইপিএস অফিসার, স্বনামধন্য আইনবিদ বা বিখ্যাত চিকিৎসক ছাড়া সেই লেখক তালিকায় সচরাচর কেউ স্থান পেতেন না। এহেন ইন্ডিয়ান পুলিশ জার্নাল সসম্মানে আহ্বান জানালেন ইন্সপেক্টর অনিল ব্যানার্জিকে। ক্যামেরা আইডেন্টিফাইজ হিউম্যান স্কাল এই নামে পঞ্চম শুক্লা হত্যা মামলার পুরো কাহিনীটা লিপিবদ্ধ করলেন তিনি ইন্ডিয়ান পুলিশ জার্নালে, যা আজও ইনভেস্টিগেশনের সঙ্গে যুক্ত যে কোনো শিক্ষার্থীর কাছে কম্পালসারি সাবজেক্ট। বিচার পর্বে প্রশ্ন উঠেছিল ফটোগ্রাফিক সুপার ইম্পোজিশনের আইনি বৈধতা এবং প্রমাণ মূল্য নিয়ে। তবে সেই প্রশ্নকে নস্যাৎ করে দিয়ে নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছিলেন রামলোচন আহিরকে, যা উচ্চতর আদালতে গিয়ে হয়ে দাঁড়ায় যাবজ্জীবন কারাদণ্ড। পঞ্চম শুক্লার কাহিনী এখানেই শেষ। বাস্তবের নানান রোমহর্ষক মামলার নেপথ্য কাহিনী আমরা নিয়মিত তুলে ধরছি এই চ্যানেলে। আপনারা দেখছেন, পছন্দ করছেন, এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে ক্রাইম ক্রনিকলসের কোনো এপিসোড আপনাদের মিস না যায়। ফিরে আসছি পরের সপ্তাহে আবারও ক্রাইম ক্রনিকলসের আরও একটি রুদ্ধশ্বাস গল্প নিয়ে, যা গল্প হলেও সত্যি।